সুপ্রিম কোর্ট আজকে এক ঐতিহাসিক রায় দিল। দেশের সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের এগেইনস্টে গিয়ে সুপ্রিম কোর্টের এই রায় কিন্তু ইদানিং সময়ে এক ঐতিহাসিক রায় বলে ধরা হচ্ছে। কি হয়েছে? ইলেকট্রাল বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিল সুপ্রিম কোর্ট ডিওয়াই চন্দ্রচূড়ের 5 জনের বেঞ্চ। এবার আমার দর্শকদের জন্য আমরা আজকে পুরোভাবে উপস্থাপনা করব কি ছিল ইলেকট্রাল বন্ড, আপনি আদৌ জানেন কিনা ইলেকট্রাল বন্ড কোনটাকে বলে, কিভাবে শুরু হয়েছিল এবং কেনই বা সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ডটাকে অসাংবিধানিক আখ্যা দিল এবং এটার জন্য কি হতে পারে। দেশের রাজনৈতিক পরিকাঠামো যেখানে লোকসভা ইলেকশন নকিং দ্য ডোর, ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্টের এই ফয়সলা বিরোধীদের কি আদৌ কিছু ইন্ধন যোগাবে? শুরু করছি আজকের ভিডিওটি। ইলেকট্রাল বন্ড, সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ডকে অসাংবিধানিক আখ্যা দিল। কি এই ইলেকট্রাল বন্ড? আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। ইলেকট্রাল বন্ড এই কনসেপ্টটা আসে হচ্ছে 2017 সালে। আমাদের ফিনান্স মিনিস্টার ছিলেন হচ্ছে অরুণ জেটলি মহাশয়। অরুণ জেটলি মহাশয় এটা প্রস্তাবটা দিয়েছিলেন এবং 2018 সালে এটা ইমপ্লিমেন্ট হয়। ইমপ্লিমেন্ট হওয়ার পরই কিন্তু বিরোধীরা এটা নিয়ে একটা বিক্ষোভ করছিল, কিন্তু তাও এই ইলেকট্রাল বন্ডের সূচনা হয়েছিল। কি ছিল এই ইলেকট্রাল বন্ড বা কাকে বলা হয় ইলেকট্রাল বন্ড, আপনারা ভালো মতন বুঝুন। ইলেকট্রাল বন্ড হচ্ছে এমন একটা বন্ড, দেখুন পলিটিক্যাল পার্টিসকে যখন ইলেকশন আসে বা সারা বছরই রাজনৈতিক দলকে ইন্ডিভিজুয়াল অথবা কোনো কোম্পানি আমরা জানি হেল্প করে এবং তাদেরকে অনুদান দেওয়া হয় বা চাঁদা দেওয়া হয়, সোজা বাংলা ভাষায় যদি আমি বলি। তো এই চাঁদাটা আগে নেওয়া হতো ক্যাশে। তো এটাতে অনেকে বলতো যে এটাতে ব্ল্যাক মানি, যে মুহূর্তে আমি চাঁদা দিচ্ছি একটা পলিটিক্যাল পার্টিকে, তো অবশ্যই আমার নিজের ফায়দার জন্যই দিচ্ছি এবং ব্ল্যাককে হোয়াইট করার একটা বিশাল জায়গা ছিল এই চাঁদা। 2017 সালে এই জায়গাটাকে কালা ধন বা কালো ধনটাকে আটকানোর জন্যই কিন্তু শুরু হলো ইলেকট্রাল বন্ড। এর মানে হচ্ছে একটা বন্ড বা একটা কাগজের পার্চি, এবং এই ইলেকট্রাল বন্ডে বলা ছিল যে আপনি একটা পার্টিকে, আপনি একজন ইন্ডিভিজুয়াল হতে পারেন বা কোম্পানি হতে পারে, আপনি যে কোনো পার্টি আপনার যেটা পছন্দ হচ্ছে, বিজেপি হতে পারে, টিএমসি হতে পারে বা কংগ্রেস হতে পারে বা সিপিআইএম হতে পারে, তাকে যখন আপনি অনুদান দিচ্ছেন সেই অনুদানটা কিন্তু ব্যাংক মারফত হতে হবে। এবং কি তার প্রসেসে ছিল? সাপোজ যদি ধরুন আমি একজন মানুষ একটা এক্স পার্টিকে আমি চাঁদা দেব, তাহলে আমাকে কি করতে হবে বা অনুদান দেব? প্রথম কথা, আমি তাকে কত টাকা অনুদান দিতে পারি? 1000, 10,000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, এইভাবে 0 করে বাড়তে থাকে। এবার এই অনুদানটি আমি তাকে ডিরেক্ট দিতে পারবো না, আমাকে বন্ড কিনতে হবে। তো কোথায় এই বন্ড পাওয়া যাবে? এই বন্ডটি পাওয়া যাবে হচ্ছে শুধুমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। শুনে নিন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিছু নির্ধারিত শাখাতেই এই বন্ড অ্যাভেলেবেল ছিল। তাহলে কি করতো? ধরুন আমি একজন মানুষ, আমি একটা এক্স পার্টি, তাকে আমি চাঁদা দেবো বা অনুদান দেবো, তাহলে আমাকে প্রথমে যেতে হবে হচ্ছে এসবিআই গিয়ে আমার অ্যাকাউন্টে, ধরুন আমি 10,000 টাকা তাকে চাঁদা দেবো, তো আমি 10,000 টাকা জমা করে দিলাম। জমা করে আমি ব্যাংকের ম্যানেজার বা এদেরকে বললাম আমি ইলেকট্রাল বন্ড কিনবো, তার এগেনস্টে ইলেকট্রাল বন্ড জেনারেট হলো। মাইন্ড ইট, সেই বন্ডের মধ্যে কিন্তু কোনোভাবে কোনো পলিটিক্যাল পার্টির নাম লেখা থাকবে না। এবার এই উনি একটা কাগজের পার্চি দেবেন, যে বন্ড যেটাকে বলছি, এবার সেই বন্ডটাকে নিয়ে যে পলিটিক্যাল পার্টির জন্য আমি অনুদান দিচ্ছি তাকে গিয়ে আমাকে দিতে হবে। সে তখন ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে সেই টাকাটাকে সে রিডিম করে নেবে। ঠিক আছে? এটার জন্য একটি পলিটিক্যাল পার্টি সময় পাবে হচ্ছে মাত্র 15 দিন। তাহলে বাই চান্স যদি কোনো কারণবশত 15 দিন পরে হয়ে যায় 16 নাম্বার দিন, তাহলে কিন্তু এই টাকাটি ডিরেক্টলি চলে যাবে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে। বুঝেছেন কি ছিল ইলেকট্রাল বন্ডের নিয়ম? তো সিম্পল হিসাব, সেই সময়কার বিজেপি গভর্নমেন্টের দাবি ছিল যে এটাতে ভ্রষ্টাচার কমবে এবং পলিটিক্যাল পার্টিগুলোকে যে অনুদান দেওয়া হচ্ছে সেটা ইলেকট্রাল বন্ড মারফত যেহেতু দেওয়া হচ্ছে, সেই জন্য এটার মধ্যে স্বচ্ছতা থাকবে। এর সাথে আরেকটা জায়গা ছিল যে এই অনুদানটা যে দেওয়া হচ্ছে এটা কোনোভাবেই বাকি কেউ জানতে পারবে না। এখানেই ছিল কিন্তু কোট আনকোট বিরোধীদের কোশ্চেন, যে সরি, তাদের কোশ্চেনটা ছিল হচ্ছে যে এই যে আপনারা বলছেন জানতে পারবে না, কোন ব্যাংক নিচ্ছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো যখন কোনো অ্যাকাউন্ট থেকে রিডিম হচ্ছে বা কোনো অ্যাকাউন্টে ঢুকছে, সেই হিসাব তো স্টেট ব্যাংকের কাছেই থাকবে। তো স্টেট ব্যাংক পরিচালিত তো হয় সরকার দ্বারা, তাহলে পরে কিভাবে যে মানুষটি বা যে কোম্পানিটি অনুদান দিচ্ছে তার
যে বেসিক জায়গাটা যে সেটা যে গুপ্ত রাখা হবে সেটা তো তার লঙ্ঘন হচ্ছে। তাহলে পরে এটার মানে কি, এটাই ছিল বিরোধীদের মুখ্য জায়গাটা, যে এই বন্ডের মারফত এই জায়গাটা কিন্তু ভায়োলেট করা হচ্ছে। সেক্ষেত্রে সেটা নিয়ে মানে এই তর্ক বিতর্কের মধ্যেই পিটিশন দায়ের হয় আমাদের সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এটার বিচার চালায় 2019 থেকে, এবং করতে করতে আজকে ফাইনাল রায়টা চলে আসে। সুপ্রিম কোর্ট আজকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই ইলেকটোরাল বন্ড পুরোপুরি অসাংবিধানিক বা আনকনস্টিটিউশনাল। কেন? তার মুখ্য কারণ হচ্ছে দুটি। প্রথম কথা হচ্ছে যে এখানে যে বলা হচ্ছে যে কে কাকে কত টাকা দিচ্ছে সেটা আমরা গোপন রাখবো, কিন্তু বিরোধীরা বলছে সে তো এসবিআই তো গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা আপনি জানতেই পারবেন। তো এটার ক্ষেত্রে আরটিআই যেটা বলে, মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা আমাদের সংবিধানের আর্টিকেল 19(1)(a, সেটাকে কিন্তু লঙ্ঘন করছে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম জায়গাটা যেটা আটকানো। দ্বিতীয় কথা, এই লয়ের মধ্যে মানে এই যেটা ছিল ইলেকটোরাল বন্ড, সেখানে বলা হতো যে একটা মানুষও টাকা দিতে পারবে, একটা কোম্পানিও দিতে পারবে। এবং কোম্পানির ক্ষেত্রে প্রবলেমটা কোথায় হচ্ছে, এই ইলেকটোরাল বন্ড যখন এসেছে তখন অনেক কিছু চেঞ্জ। দেখুন, ধরুন আপনার কাছে একটি রিলায়েন্সের শেয়ার আছে বা 10টা শেয়ার আছে, হিসাব অনুযায়ী শেয়ার মানে কিন্তু আপনি ওয়ান কাইন্ড অফ অংশীদার। এবং সেক্ষেত্রে সেকশন 182 কোম্পানি অ্যাক্ট যেটা রয়েছে সেটাকে চেঞ্জ করে, সেটার মধ্যে অ্যাডাপ্টেশন বা কিছু চেঞ্জ করে বলা হয়েছিল যে শেয়ার হোল্ডারদের না জানিয়েই মালিক কর্তৃপক্ষ কিন্তু যে কোনো পলিটিক্যাল পার্টিকে ফান্ডিং করতে পারবে। আবার কিন্তু শেয়ার হোল্ডার বা কোম্পানি অ্যাক্টের মধ্যে এটা কিন্তু লঙ্ঘন করছিল। দ্বিতীয় কথা, যদি দেখা যায় যে যেমন কোম্পানি অ্যাক্টকে লঙ্ঘন করা হচ্ছে, তেমন আমাদের আর্টিকেল 19 এটাকেও কিন্তু লঙ্ঘন করা হচ্ছিল। এইবার এটার মেন জায়গাটা যেটা করা হয় যে 2017 সালে তো অরুণ জেটলি এই জিনিসটাকে করলো, 2018 সালে ইমপ্লিমেন্ট হলো। এবার সুপ্রিম কোর্টে কারা তাহলে মেন পিটিশনটা দিয়েছিল সেটা আপনাকে বুঝতে হবে। সুপ্রিম কোর্টে এর এগেনস্টে পিটিশন দিয়েছিল সিপিএম এবং এডিআর, এরাই প্রথম পিটিশনটা দিয়েছিল। এবং তার মধ্যে প্রশান্ত ভূষণ এডিআর এর, সে কিন্তু এডিআর এর হয়েই লড়েছিল। তার সাথে জুড়ে গেছিল আরেকটি নাম যেটা আমরা সবাই কাছে পরিচিত, কপিল সিব্বল কংগ্রেসের, এও ছিল। এবং সরকার পক্ষের থেকে লড়ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে যে সলিসিটর জেনারেল রয়েছে তুষার মেহতা, তিনি বলেছিল যে বিরোধী পক্ষ যেটা বলছে যে এটা সবাই জেনে যাচ্ছে, আমরা কনফিডেন্সিয়ালি মেনটেন করব এবং এটাকে কোনোভাবেই আপনি চেঞ্জ করতে পারেন বা এই নিয়মটাকে বন্ধ করবেন না। সুপ্রিম কোর্টের কাছে তার আর্জি এটাই ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট এই জায়গাতে প্রচন্ড স্ট্রং যে এই এই দুটো জায়গা কিন্তু ভায়োলেট করছে। এবং সেই জন্যই সুপ্রিম কোর্ট যে রায়টা দিল তাতে কিন্তু পলিটিক্যাল পার্টিদের অবস্থা খারাপ। কারণ দেখুন, এই ভিন্ডিকটিভ পলিটিক্স যেটাকে আমরা বলি, সেটার কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে, মানে বদলার রাজনীতি। ভাবতে পারেন, ধরুন আমার একটা কোম্পানি বা আমি একজন ইন্ডিভিজুয়াল একটা পার্টিকে আমি পয়সা দিয়েছিলাম, এতদিন পর্যন্ত বা অনুদান দিচ্ছি, এতদিন পর্যন্ত আমি জানতাম যে সেটা কোনোদিনও বাইরে আসবে না। সুপ্রিম কোর্টের এই রায়েতে কি বলা হলো, সুপ্রিম কোর্ট বললো যে 2019 থেকে এসবিআই সমস্ত ট্রানজাকশন ডিটেলস ইডির এইখান থেকে এটা পুরোটা ইলেকটোরাল বন্ডের পুরো ডিটেলসটা তারা সাবমিট করবে। কাকে? তারা সাবমিট করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে 12 মার্চের মধ্যে। এবং 13 মার্চ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের পাবলিক ডোমেইনে এই তথ্যটা পুরো প্রকাশ পাবে। ভাবতে পারেন, আমার মনে হয় এতক্ষণে অনেকের ঘুম উড়ে গেছে। যাই হোক, সংখ্যার তত্ত্বটা একটু আপনাকে জানিয়ে রাখি যে একদল বলছে যে 2022-23 বর্ষে শুধুমাত্র বিজেপিরই ফান্ডিং হয়েছে ইলেকটোরাল বন্ড থ্রুতে, সবচেয়ে বেশি ফায়দা হয়েছে তাদেরই, এই 890 CR অ্যারাউন্ড। সেখানে অনেকে বলছে আবার কংগ্রেসের 112 কোটি টাকা মতন ফায়দা হয়েছে। অ্যাকচুয়াল রিপোর্টের দিকে আমাদের সবার নজর থাকবে, সেটাতেই বোঝা যাবে যে কি হয়েছে। তো এই ছিল ইলেকটোরাল বন্ড কাকে বলে, ইলেকটোরাল বন্ড কেন বন্ধ করলো সুপ্রিম কোর্ট, এবং লোকসভা ইলেকশনে বিরোধীরা কি আদৌ ফায়দামন্দ হবে এই ইলেকটোরাল বন্ডে যখন নামটা প্রকাশ পাবে, না সরকারের ক্ষেত্রে এটা বিশাল বড় ধাক্কা হয়ে গেল। যদি আপনি পুরো ঘটনাটা কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো ভিডিওটি, এবং আপনার মতামত কিন্তু অনেক মূল্যবান আমার কাছে। অ্যাটলিস্ট চ্যানেলটি ভালো লাগলে পরে সবাইকে এই ভিডিওটি শেয়ার করুন যারা জানে না ইলেকটোরাল বন্ড সম্বন্ধে, এবং চ্যানেলটিকে অনেক ভালোবাসা দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।